বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এই কারণেই বিএনপি সরকারের প্রতি কোনো রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাতুয়া সম্প্রদায়ের অনুসারীরা উপস্থিত হন। বিস্তারিত আফজল হোসেনের রিপোর্টে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের কনভেনশন হলে হিন্দু প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ, জনগণের প্রতি জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কর্তব্য। দল, মত, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় শেষে একমাত্র আইনের শাসন, ন্যায় বিচারী দেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। জনগণের প্রতি দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি পুরনো তিক্ততা ভুলে অসাম্প্রদায়িক, প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। নতুন করে পুরনো অতীতটাকে ভুলে গিয়ে, আমাদের যত তিক্ততা আছে সবকিছু ভুলে গিয়ে একটা সত্যিকার অর্থেই অসাম্প্রদায়িক, প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে একটা নাগরিকের মর্যাদা নিয়ে বাঁচতে চাই। আমরা বাংলাদেশকে সেইভাবেই একটা গড়ে তুলতে চাই যেখানে সকল ধর্মের, সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মতুয়া সম্প্রদায়ের নেতারা। এ সময় তারা বিএনপির শীর্ষ নেতাদের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন। যে সরকার দীর্ঘ 17 বছর গণতন্ত্রহীনভাবে ভোট চুরি করে সকল মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ করে দিয়ে জুলুম করে, নির্যাতন করে ক্ষমতাকে দখল করে রেখেছিল, যারা আমরা এই মতুয়া সম্প্রদায়, যারা আমরা সনাতনী, দেখেন আমরা কিভাবে একের পর এক আমাদের নিজেদেরকে প্রতিটি দলের কাছে উৎসর্গিত করেছি, কিন্তু বিনিময়ে আমরা কি পেয়েছি? সবার কাছে আমার এই প্রশ্ন থাকলো। এছাড়া সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয়ের দাবি করেন মতুয়া সম্প্রদায়ের নেতারা। আপনাদের সহযোদ্ধা হয়ে বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে। আফজল হোসেন, মাই টিভি, ঢাকা। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে একই দিনে নির্বাচন এবং গণভোটের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় তিনি এই মন্তব্য করেন। এদিকে তরুণ তরুণীরা যেন বিপথে না যায় সেই দিকে সবাইকে খেয়াল রাখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা সহ বর্ণাঢ্য আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল সহ অঙ্গ সংগঠন। আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে এবং একই দিনে নির্বাচন এবং গণভোটের বিকল্প নেই। নির্বাচন কমিশনকে যেভাবে অনুরোধ করেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সেটা বাস্তবায়নের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধেই আশা করি আপনারা তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাবেন। বাকি রইল গণভোট। গণভোট একই দিনে হতে হবে, এর কোনো বিকল্প নাই। যদি মনে করেন যে আরেকটি রাজনৈতিক দল দিয়ে আমাদেরকে আহ্বান জানাবেন আলোচনার জন্য, তারা কারা? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যদি আমাদেরকে আহ্বান জানায় কোনো বিষয়ে আলোচনা করার জন্য, যে কোনো ইস্যুতে, আমরা সবসময় আলোচনায় আগ্রহী যাব। অন্যদিকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী সহ অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তরুণ তরুণীরা যেন বিপথে না যায় সেদিকে সবাইকে খেয়াল রাখা উচিত। যারা আজকে অংশগ্রহণ করেছে, আমি যারা করে নাই, বাইরে যারা আছে,
একটু যত্ন করে খেয়াল রাখবেন, খেয়াল করে রাখবেন, এরা যেন আমরা যেভাবে ছোটবেলায় মানুষ হয়েছি ওই শ্রদ্ধাবোধ ভালোবাসা নিয়ে বড় হয়, এবং এরা যেন আরও প্রোগ্রেসিভ হয়, আরও সামনের দিকে চিন্তা ভাবনা করতে পারে। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে কিছুটা ঝামেলা হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এজন্য ষড়যন্ত্রের বিষয়ে জনগণকে বিএনপি অবহিত করছে বলেও জানান তিনি। দুপুরে সিলেট নগরীর দরগা গেট এলাকার একটি হলরুমে নারী ও শিশু অধিকার ফোরামের ব্যানারে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। গণভোটে সংসদ নির্বাচন বিএনপি একই দিনে চায় জানিয়ে সেলিমা রহমান বলেন, ঐক্যমত কমিশনে যারা ছিলেন তাদের অনেকে এই দেশের কেউ নন, তারা বাংলাদেশের সংবিধান নিয়ে কাজ করতে পারেন না। ঐক্যমত কমিশন জাতির সঙ্গে খেলা করেছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা একটা নির্বাচনমুখী দল, কাজে আমাদের আশঙ্কাটা এখনো আসে নাই। তবে আমরা সরকারকে এখন বিভিন্নভাবে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে সেগুলো আমরা পাবলিককে বলছি, তবে কিছুটা তো ঝামেলা করার চেষ্টা করা হচ্ছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, গণতন্ত্রের জন্য আপসহীন নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বেগম খালেদা জিয়ার আসনে প্রার্থী দিচ্ছে না তার দল। তিনি জানান, এনসিপি সহ অন্য দলগুলোরও একই সিদ্ধান্ত। এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করবে। বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণে গণসমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর যেই সরকার ক্ষমতায় আসবে তাদেরই জুলাই সনদ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আগামী দিনের রাজনীতিতে আর কোনো গডফাদার বা বিদেশি আধিপত্য থাকবে না। তরুণরাই ভবিষ্যতের রাজনীতি নিয়ন্ত্রণ করবে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের আগে হয়তো এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র পরিবর্তনের যে একটি জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটি নিয়ে যে জুলাই সনদ রচিত হয়েছে, তার মধ্য দিয়েই আমরা আশা করি আগামী নতুন বাংলাদেশ রচিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হলে জনগণের আস্থা তৈরি হবে বলে দাবি করেছে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংসদ নির্বাচনের আগে গণভোট করার বিধান সংবিধানে না থাকায় জনগণের সমর্থন নিতে হবে। তবে ভোট যখনই হোক না কেন একটি সুষ্ঠু নির্বাচন জনগণের জন্য অপেক্ষা করছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে জনতার ইস্তেহার শীর্ষক সেমিনারের আয়োজন করে ট্রেস। শুধু ইস্তেহার প্রণয়ন নয়, বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা থাকা প্রয়োজন বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। যারা সরকারে থাকেন তাদের জন্য কি জবাবদিহিতার কোনো বিধান জাতীয় সংসদে আমরা খুব একটা বেশি কার্যকর দেখিনি। রাজনৈতিক স্ফেয়ারে বা নাগরিক পরিসরে যে জবাবদিহিতার প্রশ্ন, আমরা সেটাও কোনো কার্যকর দেখিনি। 1 বছর পর পর পার্লামেন্টে তারা তাদের ইশতেহারের কতখানি কার্যকর করলেন, তাদেরকে একটা জবাবদিহিতার বিধান আনার কোনো প্রস্তাবনা করা যায় কিনা। জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদ নিয়ে জটিলতা সৃষ্টি করছে ঐক্যমত কমিশন। এখন যে জনগণের কোনো আস্থা নাই, এই জন আস্থা তৈরি বড় বিষয়। গণভোটটা যদি সেপারেট হয়, আলাদা দিনে হয়, ইলেকশনের আগে হয়, অনেকগুলো বেনিফিট আমরা এখান থেকে পাবো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের মতামত ছাড়া কোনো সংশোধন করার অধিকার কারণেই। এই সংবিধানে গণভোটের কিছু নেই। আপনাকে যদি গণভোট করতে হয়, আপনি বাংলাদেশের বর্তমান সংবিধান অনুসারে আপনাকে আগামী দিনে যে সমস্ত দল তাদের ইচ্ছার রূপরেখা থাকতে পারে, প্রস্তাব থাকতে পারে, তাদেরকে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংসদে পাশ করার পরে সেই বিষয়গুলো গণভোটে যেতে পারে। সংসদে পাশ করার আগে গণভোটের কোনো প্রভিশন বর্তমান সংবিধানে নেই। যতটুকু কনসেনসাস হয়েছে তার বাইরে গিয়ে আবার নতুন ইস্যু সৃষ্টি করলে এটা কিন্তু আপনি কিন্তু ঐক্যমতের প্রতি রেসপেক্ট দেখাচ্ছেন। ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। The chapter is closed.
গণভোট কিংবা জাতীয় নির্বাচন যেটি আগে হোক না কেন দেশের জনগণের জন্য সুখবর অপেক্ষা করছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিষয়ে সবার একটা স্পষ্ট বলতে হবে আমরা কি চাই, কারণ আজকেও আপনি দেখবেন যে সে বলছে যে যারা জুলাইয়ের আন্দোলন করেছেন সবাই টেরোরিস্ট। ইলেকশনের জোয়ার সব জায়গায় এসছে এবং নিশ্চিত থাকেন যে একটা সুন্দর ইলেকশন বাংলাদেশে আসছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। দশম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবি আদায়ে আগামীকাল রোববার থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক শিক্ষকরা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে এই ঘোষণা দেন তারা। এর আগে শাহবাগে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেন পুলিশ। এ সময় সাংবাদিক সহ বেশ কয়েকজন শিক্ষক আহত হন। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। কর্মসূচির অংশ হিসেবে বিকেলে শাহবাগ অভিমুখী পদযাত্রা করেন প্রাথমিক শিক্ষকরা। এ সময় তাদের বাধা দেয় পুলিশ। আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকরা। যেসব পুলিশেরা এই বর্বরোচিত হামলা চালিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল থেকে সকল প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে। এর আগে সকালে দশম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এখানে অনেক মেধাবী শিক্ষকরা আসে, অনার্স মাস্টার পাশ করে এখানে যোগদান করে, কিন্তু পদোন্নতি এবং বেতন বৃদ্ধি না হওয়ার কারণে তারা অন্য পেশায় চলে যায়। তাই মেধাবীরা প্রাথমিক শিক্ষায় থাকছে না, এজন্য প্রাথমিক শিক্ষার মান ব্যাহত হচ্ছে। যারা যারা রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন তাদের আমাদের প্রতি কেন এত অনীহা তা আমরা বুঝতে পারি না। যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে যত ধরনের বৈষম্য রয়েছে, শিক্ষকদের বেতন কাঠামো যত ধরনের বৈষম্য রয়েছে, সেই সকল বৈষম্য নিরসন করতে হবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দেয়া হয়েছে, সহকারী শিক্ষকদের 11তম গ্রেড দেওয়ার চেষ্টা চলেছে। এখন তারা 10ম গ্রেড দাবি করে যে আন্দোলন করছে তার কোনো যৌক্তিকতা নেই। আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান গণশিক্ষা উপদেষ্টার। দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যেন পড়াশোনায় বিঘ্নিত না হয়, এবং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব যদি আমাদের পড়াশোনা বিঘ্নিত হয়। কারণ আমরা সর্বোচ্চ বেশি গুরুত্ব দিচ্ছি প্রাথমিক স্কুলে পড়াশোনার মানের উন্নয়নের জন্য। আধুনিকায়ন ও বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখওয়াত হোসেন। সকালে পাবনায় নগরবাড়ি আধুনিকায়ন নদী বন্দর উদ্বোধন শেষে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন তিনি। এম শাখওয়াত হোসেন বলেন, যাদের ব্যক্তি স্বার্থে আঘাত লাগে তারা বলেন সরকার বিদেশিদের চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে। কিভাবে দিয়ে দিচ্ছে? গার্মেন্টস সহ বিভিন্ন সেক্টরে বিদেশি কোম্পানি নেই। বিশ্বের অনেক দেশেই বন্দর বিদেশি ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এক্ষেত্রে তারা আরও বেশি লাভবান হচ্ছেন। চট্টগ্রাম বন্দরটি এখনও ওরকম আধুনিক নয়। আধুনিকায়ন করতে গেলে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন। এটা ছাড়া কার্যক্রম ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে না। আপনারা জানেন যে আপনারা পত্রপত্রিকা পড়েছেন যে আমরা বন্দর ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য, আরও যাতে ভালো হয় তড়িৎ গতিতে, বিশেষ করে চট্টগ্রাম বন্দর যেটা আমাদের মেইন বন্দর, একই সাথে আমি চেষ্টা করছি মংলা বন্দরকে ডেভেলপ করার জন্য, সেই সাথে পায়রা বন্দরকেও ডেভেলপ করার জন্য। আপনারা হয়তো পত্রপত্রিকা আরও পড়েছেন যে একটা ডিপ সি পোর্ট হচ্ছে, যেটা মাথার বাড়িতে।
দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থা স্থিতিশীল রয়েছে। রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি সামনে আরও ভালোভাবে চলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতি নিয়ে তিনি বলেন, বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে। তারা যদি সফল হয় তাহলে দ্রুত পজিটিভ রেজাল্ট আসবে। দুপুরে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির উদ্যোগে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকের অর্থ সহজে পৌঁছে দেওয়া উদ্দেশ্যে টাঙ্গাইলে MFI ব্যাংক লিঙ্কেজ বিষয়ে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে। এখন জিনিসটা হচ্ছে যে রাজনীতিটা যদি স্থিতিশীল থাকে তাহলে অর্থনীতি আরো ভালোভাবে চলবে। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল নাটোরের উত্তরা গণভবনের সৌন্দর্যের প্রশংসা করে এটিকে আরও দর্শনীয় সংরক্ষণ করার তাগিদ দিয়েছেন। বিকেলে এক সফরে সস্ত্রীক নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। তবে তিনি রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। নাটোরের কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শনের কথা থাকলেও তা বাতিল করে রাজশাহী চলে যান। এর আগে 2 দিনের রাজশাহী ও নাটোর সফরের অংশ হিসেবে রাজশাহীর সারদা পুলিশ একাডেমি পরিদর্শন শেষে বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শনে আসেন। নাটোর খুবই ভালো লেগেছে। নাটোরের যারা শিক্ষক আছে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে চিনি, অত্যন্ত বন্ধুবাৎসল। আর এখানে যে আমাদের উত্তরা গণভবন আছে এটা আসলে আরো ভালো করে প্রিজার্ভ করা দরকার আছে। এটা অসাধারণ একটা সুন্দর জিনিস, দেখে খুবই ভালো লাগলো। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 834 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 263 জন, বরিশাল বিভাগে 166 জন, চট্টগ্রাম বিভাগে 103 জন, ঢাকা বিভাগে 229 ও ময়মনসিংহ বিভাগে 72 জন ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত 307 জনের মৃত্যু হয়েছে। ঐতিহ্য, বিশ্বাস আর ভক্তির সম্মেলনে আবারও মুখর হয়ে উঠেছে উত্তরবঙ্গের প্রাচীনতম ধর্মীয় ঐতিহ্যের কেন্দ্র দিনাজপুরের কাহারোলের ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির। কার্তিক মাসের পূর্ণিমার রাতে শুরু হয়েছে মাসব্যাপী রাস উৎসব ও রাস মেলা। প্রতি বছরের মতো এবারও উৎসব ঘিরে উৎসব মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। কার্তিক ও অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে মধ্যরাতে পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহাসিক কান্তজিউ মন্দিরের রাস উৎসব। রাধাকৃষ্ণের আরাধনায় মুখরিত পুরো মন্দির এলাকা। ইতিহাস বলছে, রাজা প্রাণনাথ 1704 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। তার দত্তপুত্র রামনাথ 1752 সালে তা সম্পন্ন করেন। সেই বছর থেকেই শুরু হয় রাস উৎসব ও মেলার ঐতিহ্য, যা এবারে পা দিয়েছে 273তম বছরে। প্রতি বছরের আমরা এখানে আসে থাকি সবার মনস্কামনা পূর্ণর জন্য। এই মন্দিরে সবাই দূর দূরান্ত থেকে আসে। আমাদের তীর্থস্থান, এখানে আসার পর আমরা অনেক ধরনের আনন্দ ভোগ করি এবং ধর্মক্ষেত্রে পালন করি। 10-এর পদধূলি পাওয়ার জন্য আজ আমরা এখানে উপস্থিত হয়ে আছি। রাসমেলাকে ঘিরে বসেছে হরেক রকমের দোকান, সার্কাস, জাদু প্রদর্শনী, ধর্মীয় বইপত্রের স্টল। দেশ জুড়ে এমনকি ভারত, নেপাল সহ বিদেশ থেকেও ভক্ত পুণ্যার্থীরা আসছেন পাপমোচন ও পুণ্যের আশায়। সারা বিশ্ব থেকে এখানে মানুষ আসে, আমাদের বাংলাদেশে আসে, ইন্ডিয়া বলেন, অন্য জায়গা বলেন, ওখান থেকে সবাই আসে। কান্তজি উৎসব দেখে মনে অনেক আনন্দ আসলো এবং দেখি গোবিন্দ যদি কৃপা করে যেন প্রতি বছরে যেন আসতে পারি, এরকম আর কি মনের ইচ্ছা। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসন নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উৎসবে উপস্থিত ছিলেন দিনাজপুরের প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সাথে পূজাটা হবে এবং রাসমেলাটা হবে। কারণ প্রশাসন এখানে দৃষ্টিপাত করেছেন, প্রশাসন সাহায্য করেন, পুলিশ প্রশাসন, আপনার জেলা প্রশাসন সবাই আমাদের সাহায্য করছে। সবার মধ্যে একটা আনন্দ উৎসব দেখতে পাচ্ছি। এখানে নিরাপত্তার চাদরে এখানে ঢাকা আছে। এখানে শুধুমাত্রই নিরাপত্তার বাহিনী শুধু নয়, এখানে সাধারণ মানুষে এখানে নিরাপত্তা দিচ্ছে। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, তবু দিনাজপুরের কান্তজিউ মন্দিরের রাস উৎসব আজও একই ভক্তি, একই আনন্দ আর মানবিক বন্ধনে মানুষকে এক করে রাখে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।